যে 11-12-এর যে ইন্টারভিউ লিস্টের পর থেকে এই প্যানেল বেরিয়ে গেল, তাহলে তো হতেই পারে যে কোনো ক্যান্ডিডেট যে ওয়েটিং কিন্তু টেন্টেড, তার নামটা ওই প্যানেলে রয়ে গেছে। তাহলে কি হবে? আমরা কিন্তু স্বচ্ছতা বজায় রাখবো না এবং আমরা যাদেরকে মনে করব তাদেরকেই অ্যাপয়েন্টমেন্ট দেবো, রেখে আবারও যাতে টেন্টেড ক্যান্ডিডেটগুলোকে আবারও যাতে চাকরি পাইয়ে দেওয়া যায়, বা যারা একটি প্রসেসে টেন্টেড তাদের অন্য একটি সিলেকশন প্রসেসে বসিয়ে দিয়ে যাতে আবার চাকরি দেওয়া যায়। লেকচার ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউর জন্য একটা হিউজ মার্কস বরাদ্দ রেখেছে, যাতে নিজেদের ইচ্ছা মতন ওই মার্কসগুলো দিয়ে তাদের নিজেদের ক্যান্ডিডেট বা তাদের ফেভারিট ক্যান্ডিডেটদের যাতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে যে রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে, তাদের মনে এইটুখানি ভয় থাকা উচিত ছিল, যদি আবার দুর্নীতি আমরা করি তাহলে কিন্তু আমাদের কনসিকুয়েন্স ফেস করতে হবে। কিন্তু তাদের মনে বা তাদের কন্ডাক্ট দেখে কোনোভাবেই বোঝা সম্ভব না তাদের মনে এতটুকু ভয় আছে, বা তারা এতটুকু সংশয় প্রকাশ করছে যদি আমাদের ভুল হয় তাহলে কি হয়, টেন্টেডদের বসতে দিতে হবে। অথরিটির কি স্বার্থ আছে টেন্টেডদের ক্যান্ডিডেটদের বসতে দেওয়া? ডিভিশন বেঞ্চেও যখন হেরেছে যে টেন্টেডদের বসতে দেওয়া যাবে না, তখন তারা ছুটে সুপ্রিম কোর্টে চলে গেছে জনগণের করের টাকায়। সেখানে গিয়ে তারা কারিগরি টাকা খরচা করে সেখানেও হেরে। সুপ্রিম কোর্টও যখন নির্দেশ দিয়ে দিল, তখন তারা করলো কি, একটা নতুন পন্থা অবলম্বন করলো। দেখুন, এটার আমার মনে হয় ইন্টেনশন। কারণ কি, দেখুন, আগে একটা গোটা সিলেকশন প্রসেস, একটা নয় 4-4টে সিলেকশন প্রসেস বাতিল হয়েছিল। তার পেছনে একটাই কারণ ছিল, সেটা হচ্ছে দুর্নীতি এবং অস্বচ্ছতা। যদি সেই সময় 16 সালের সিলেকশন প্রসেসে যদি সঠিকভাবে মার্কসগুলো প্রকাশ করে দিত এবং সঠিক লিস্ট প্রকাশ করত, তাহলে হয়তো ওই সিলেকশন প্রসেসগুলোর পরিণতি এখানে আসতো না। কিন্তু এখনও দেখা যাচ্ছে, মানুষে বলে যে ভুল থেকে মানুষকে শিক্ষা নিতে হয়, সেই ভুল থেকে কিন্তু কোনোভাবেই এই অথরিটিগুলো শিক্ষা নেয়নি, বরঞ্চ আরও আটোসাটো করেছে। কারণ দেখুন, সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট আছে যেখানে বলা হয়েছে ইন্টারভিউর মার্কস কিন্তু 15%-এর বেশি রাখা যায় না। সেখানে বলা হয়েছে যে ইন্টারভিউ প্রসেস কিন্তু অন ক্যামেরা করা যেতেই পারে। সেক্ষেত্রে কিন্তু তারা চেষ্টা করলে, তাদের একটা ক্যামেরার কত দাম, তারা কিন্তু যদি স্বচ্ছতার জন্য তারা চাইতো, সেটা কিন্তু তারা করতে পারতেন, যে ইন্টারভিউটা অন ক্যামেরা নেওয়ার জন্য। এই রিগার্ডিং কিন্তু হাইকোর্ট, আমাদের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ স্পেসিফিক তাদেরকে বলা হয়েছে যে তারা যাতে এই ইন্টারভিউ প্রসেসটা অন ক্যামেরা করে বা ইন ক্যামেরা তারা ইন্টারভিউ প্রসেসটা নেয়, যাতে কিনা স্বচ্ছতা বজায় থাকে, যাতে কারোর মনে যদি কোনো সময় প্রশ্ন আসে বা ধরুন কেউ অভিযোগ তোলে, তাহলে যাতে প্রমাণটা রাখা যায়। এর আগের সিলেকশন প্রসেসেও তারা চেষ্টা করেছে যে প্রমাণ লোপাট করার, কারণ ওএমআর শিট কিন্তু তারা রাখেনি। যদি ওএমআর শিটগুলো রেখে দিত, তাহলে কিন্তু সেগ্রিগেশন প্রসেস খুব ইজিলি হয়ে যেত। তারা কিন্তু ওএমআর শিট রাখেনি, ওএমআর শিট কিন্তু তারা পুড়িয়ে দিয়েছে। পরবর্তীতে ওএমআর শিট, সিবিআই ইনভেস্টিগেশন যখন হয়, ইনভেস্টিগেশন প্রসেসে ওএমআরের যে মিরার কপিগুলো, সেগুলো কিন্তু তার হার্ড ডিস্ক থেকে পরবর্তীতে উদ্ধার হয়েছে, এবং সেখান থেকে জানা গেছে যে সাদা খাতা জমা করেও কিন্তু চাকরি পেয়েছে। সেই রকমভাবে তাদের উচিত ছিল স্বচ্ছতা আরও ভালো করে বজায় রাখা, এবং যে এই যে নিউ যে রিক্রুটমেন্ট প্রসেস করার কথা সুপ্রিম কোর্টের নির্দেশে যে রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে, তাদের মনে এইটুখানি ভয় থাকা উচিত ছিল, যদি আবার দুর্নীতি আমরা করি তাহলে কিন্তু আমাদের কনসিকুয়েন্স ফেস করতে হবে। কিন্তু তাদের মনে বা তাদের কন্ডাক্ট দেখে কোনোভাবেই বোঝা সম্ভব না তাদের মনে এতটুকু ভয় আছে, বা তারা এতটুকু সংশয় প্রকাশ করছে যদি আমাদের ভুল হয় তাহলে কি হবে। একদমই নয়, তারা বারংবার চেষ্টা করেছে যে এই স্বচ্ছতা রেখে আবারও যাতে টেন্টেড ক্যান্ডিডেটগুলোকে আবারও যাতে চাকরি পাইয়ে দেওয়া যায়, বা যারা একটি প্রসেসে টেন্টেড তাদের অন্য একটি সিলেকশন প্রসেসে বসিয়ে দিয়ে যাতে পাওয়া যায়। প্রথমে দেখুন, ভাবুন যে সরকারি টাকা, গভর্নমেন্টের টাকা মানেই সরকার, যে কোনো সাধারণ মানুষের করের টাকা, সেই টাকাগুলো এসছে। সেখানে এসএসসি অ্যাপিল করলো ডিভিশন বেঞ্চে গিয়ে, বললো যে না, টেন্টেড ক্যান্ডিডেটকে পরীক্ষায় বসতে দিতে হবে। যেখানে সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি অর্ডার দিয়ে বলে দিল টেন্টেড ক্যান্ডিডেটদের বসতে দেওয়া যাবে না, সেখানে তারা অ্যালাউ করলো টেন্টেড ক্যান্ডিডেটদের। সিঙ্গেল বেঞ্চ বললো যে না, টেন্টেড ক্যান্ডিডেটদের বসানো যাবে না। তারা ছুটে গেল সরকারের করের টাকা খরচা করে ডিভিশন বেঞ্চে, যে তারা টেন্টেডদের বসতে দিতে হবে। অথরিটির কি স্বার্থ আছে টেন্টেডদের
দেওয়ার নিশ্চিতভাবে সেখানে তাদের স্বার্থ আছে বলেই তারা গেছে, যে ধরুন যে চেয়ারে যারা বসে আছে তাদের পারিপার্শ্বিক যারা লোকজন আছে তাদের স্বার্থ আছে বলেই তারা ডিভিশন বেঞ্চে গেছে। ডিভিশন বেঞ্চেও যখন হেরেছে যে টেন্টেডদের বসতে দেওয়া যাবে না, তখন তারা ছুটে সুপ্রিম কোর্টে চলে গেছে জনগণের করের টাকায়। সেখানে গিয়ে তারা কারিগরি টাকা খরচা করে এসছে। তারপরে তারা কি বললো, টেন্টেড মানে টেন্টেড মানে কোনো টেন্টেডকেই। সুপ্রিম কোর্টও যখন নির্দেশ দিয়ে দিল তখন তারা করলো কি, একটা নতুন করলো, তারা করলো পিএইচ ক্যাটাগরিতে যারা টেন্টেড আছে তাদেরকে আবার বসানোর একটা চেষ্টা করলো। সেখানেও যখন তারা পারলো না, সেটা আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত থেকে যখন আবার নাকচ হয়ে এলো, তখন আবার তারা বলছে যে এখন ওয়েটিং লিস্টে যারা টেন্টেড ক্যান্ডিডেট আছে তাদেরকে তারা বসতে দেবে। তাদের জন্য কিন্তু এখনো পর্যন্ত দেখবেন, যদিও গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের রায়ের ফলে কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টের মধ্যেও যারা টেন্টেড ক্যান্ডিডেট আছে তাদের নাম প্রকাশ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 9, 10 বা 11, 12-এ কিন্তু এখনো পর্যন্ত সেই ওয়েটিং লিস্টের টেন্টেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ এখনো করেনি। কেন নাম প্রকাশ করতে এত তাদের দ্বিধা? কেন এই যে প্রকাশ করতে হবে, এটা কেন কোর্টে যেতে হবে? সাধারণ যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কেন কোর্টে যেতে হবে? কেন স্বচ্ছতার জন্য তারা নিজেরাই সেগুলো সুমোটো প্রকাশ করে দিচ্ছে না, যে এই দেখো এই তথ্য আছে, এইটা আমরা যে বেস্ট তাকে আমরা নিচ্ছি? তাহলেই তো এত কমপ্লিকেশন, এত আইনি জটিলতা তৈরি হওয়ার জায়গায় নেই। তারা চেষ্টা করছে যে আইনি জটিলতা থাকুক এবং এই আইনি নানা রকম জটিলতার মাধ্যমে তারা যাতে নিজেদের স্বার্থটা সিদ্ধি করে নিতে পারে। সেই কারণেই তারা কিন্তু এখনো 9, 10 এবং 11, 12-এর না ওএমআর প্রকাশ করেছে, না তারা এই টেন্টেড ক্যান্ডিডেট মানে ধরুন যারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি তার মধ্যেও যারা ওয়েটিংয়ে রয়েছে অথচ যারা টেন্টেড তাদের নাম কিন্তু এখনো 9, 10, 11, 12-এ প্রকাশ পায়। এই যে 11, 12-এর যে ইন্টারভিউ লিস্টের পর থেকে এই প্যানেল বেরিয়ে গেল, তাহলে তো হতেই পারে যে কোনো ক্যান্ডিডেট যে ওয়েটিং কিন্তু টেন্টেড তার নামটা ওই প্যানেলে রয়ে গেছে হবে। কেন সেটা প্যানেল তৈরি করার আগে, ইন্টারভিউ তৈরি করার আগে নিজেরা সেই পদক্ষেপগুলো নেয়নি? কেন? যেখানে স্বচ্ছতা সম্পূর্ণভাবে বজায় থাকবে এবং কোনো টেন্টেড ক্যান্ডিডেটও যাতে স্লিপ করে সেই প্যানেলে ঢুকে না পড়ে। বারবার সুপ্রিম কোর্ট বলেছে, একাধিকবার সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে বলেছে যে কোনো টেন্টেড ক্যান্ডিডেটদের যাতে বসতে দেওয়া না হয়। সেখানে শুধু বসতে দেওয়া না, এর আগে দেখা গেছে ইন্টারভিউ লিস্টেও তাদের নাম এসছে, পরবর্তীতে তারা ভেরিফিকেশন ইন্টারভিউতে গেছে, আবার আদালতে মামলার ফলে কয়েকজন বাদ গেছে এবং তখন জানা গেছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদেরকে অ্যালাউ করেছে। এই রকম তো কোনো কথা ছিল না। তারা কিন্তু বারংবার এই কাজগুলো করছে এবং তার মাধ্যম দিয়ে কিন্তু এটাই তারা বলছেন বা প্রকাশ করছে, আমরা কিন্তু স্বচ্ছতা বজায় রাখবো না এবং আমরা যাদেরকে মনে করব তাদেরকেই, এবং এই কারচুপি করার জন্যই তারা কিন্তু ইন ক্যামেরা ইন্টারভিউ প্রসেস করেনি, লেকচার ডেমনস্ট্রেশন করেনি। কারণ আগে একাডেমিক মার্কসের যে পরিমাণটা ছিল সেটা কমিয়ে এখন 10-এ নামিয়ে দেওয়া হয়েছে। আগে 11, 12-এর ক্ষেত্রে সেই মার্কসটা ছিল 35, সেখানে এখন বর্তমানে 10 নাম্বার করে দিয়েছে এবং পরে লেকচার ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউর জন্য একটা হিউজ মার্কস বরাদ্দ রেখেছে, যাতে নিজেদের ইচ্ছা মতন ওই মার্কসগুলো দিয়ে তাদের নিজেদের ক্যান্ডিডেট বা তাদের ফেভারিট ক্যান্ডিডেটদের যাতে সেই পথই কিন্তু প্রশস্ত করেছে। সেই পথে বাধা হতে পারতো যদি ইন ক্যামেরা ইন্টারভিউ প্রসেসটা হতো, তাহলে অভিযোগ করতে পারতো, কারণ প্রমাণ থাকতো। এক্ষেত্রে তারা চেষ্টা করছে যাতে কোনো প্রমাণই না রাখা। এবং 10 নম্বরের ক্ষেত্রে তারা বারংবার বলছে যে এক্সপিরিয়েন্সের মার্কস দেবো। কেন এই এক্সট্রা বোনানজা কেন দেওয়া হবে? সেই নিয়ে তো মামলা আদালতে রয়েছেই এবং সেখানে কিন্তু প্যানেল বেরিয়ে যাওয়ার পরেও যদি দেখা যায় যে এই 10 নাম্বারটা আইনত ভাবে ঠিক নয়, তাহলে কিন্তু প্যানেল আবার রিকাস্ট হবে।